ইদানিংকালে বিভিন্ন ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলে ব্যাখ্যা করছেন। কোথাও তার ঐতিহাসিক ভূমিকা নিয়ে কটাক্ষ, কোথাও তার মূর্তি ভাঙার ঘটনা, আবার কোথাও প্রকাশ্যেই তাকে অপমান করা হচ্ছে। অথচ আশ্চর্যের বিষয়, বাঙালির একটা বড় অংশ যেন নীরব দর্শক। প্রতিবাদের সেই তীব্রতা কোথায় যে বাঙালি একদিন নেতাজির ডাক শুনে রাস্তায় নেমেছিল? তাই আজ আর আবেগ দিয়ে নয়, ইতিহাসের পাতায় ফিরে গিয়ে একটি প্রশ্ন করা যাক, নেতাজি আসলে ঠিক কতটা গুন্ডা ছিলেন? প্রেসিডেন্সি কলেজে ব্রিটিশ অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ। নেতাজির বিদ্রোহী মানসিকতার প্রথম বড় প্রকাশ ঘটে তার ছাত্র জীবনে। 1916 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় ব্রিটিশ অধ্যাপক E.F. ওটেনকে ঘিরে ছাত্রদের সঙ্গে সংঘাত তৈরি হয়। ওটেন ভারতীয় ছাত্রদের প্রতি অবমাননাকর আচরণ করেছিলেন, এমন অভিযোগকে কেন্দ্র করে কলেজে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কয়েকজন ছাত্র তার সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে। এই ঘটনার সঙ্গে সুভাষচন্দ্রের সরাসরি ভূমিকা নিয়ে ঐতিহাসিক সূত্রে কিছু বিতর্ক রয়েছে, কিন্তু তিনি ছাত্রদের প্রতিবাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঘটনাটির পর তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। মাত্র 19 বছরের এক তরুণের জন্য এর পরিণতি ছিল অত্যন্ত গুরুতর। ব্রিটিশ পরিচালিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়ানো, ঔপনিবেশিক কর্তৃত্বকে প্রশ্ন করা এবং তার ফল হিসেবে নিজের শিক্ষা জীবন বিপন্ন করা, এসবই দেখিয়ে দিয়েছিল সুভাষ অন্যায় মনে করলে কর্তৃপক্ষের বিরুদ্ধে দাঁড়াতে পিছপা হতেন না। এই ঘটনাই পরবর্তীকালে নেতাজির রাজনৈতিক চরিত্র বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ কয়েক বছর পর যিনি ব্রিটিশ সরকারের অত্যন্ত সম্মানজনক ICS চাকরি ছেড়ে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন, তার সেই বিদ্রোহী মানসিকতার বীজ কিন্তু ছাত্র জীবনেই দেখা গিয়েছিল। তাই ব্রিটিশদের ভাষায় তিনি যদি বিপজ্জনক হয়ে থাকেন, তার শুরুটা হয়েছিল কোনো যুদ্ধক্ষেত্রে নয়, কলকাতার একটি কলেজের শ্রেণী কক্ষ থেকেই। ICS এর চাকরি ছেড়ে ব্রিটিশ প্রশাসনের ভিতর থেকেই বিদ্রোহ। সুভাষচন্দ্র বসু চাইলে ব্রিটিশ সরকারের অত্যন্ত সম্মানজনক প্রশাসনিক চাকরিতে জীবন কাটাতে পারতেন। তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সফলও হয়েছিলেন, কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রতি নিজের দায়বদ্ধতাকে চাকরির নিরাপত্তার উপরে রেখে তিনি সেই পথ ত্যাগ করেন। একজন ভারতীয় যুবক ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রশাসনিক কাঠামোর ভেতরে ঢোকার সুযোগ পেয়েও সেটি ছেড়ে দিলেন। ব্রিটিশদের কাছে এই বার্তাটি ছিল অত্যন্ত অস্বস্তিকর, কারণ সুভাষ বুঝিয়ে দিয়েছিলেন তার কাছে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দেশের স্বাধীনতা বড়। বারবার গ্রেপ্তার হয়েও আন্দোলন থামাননি। নেতাজিকে ব্রিটিশ সরকার একবার দুবার নয়, একাধিকবার গ্রেপ্তার করেছে। কারাবাস, নজরদারি, নির্বাসন কোনোটাই তাকে রাজনীতি থেকে সরাতে পারেনি, বরং জেল থেকে বেরিয়ে তিনি আরও সংগঠিতভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার যখন ভারতের মতামত না নিয়েই ভারতকে যুদ্ধে জড়িয়ে দিল, তখন সুভাষ তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সংগঠিত করেন। হলওয়েল মনুমেন্টের অপসারণের আন্দোলনেও তিনি নেতৃত্ব দেন। ব্রিটিশ পার্লামেন্টের নথিতেই তার গ্রেফতারের তাৎক্ষণিক কারণ হিসেবে ওই মনুমেন্ট অপসারণের জন্য তার ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ যাকে আজ গুন্ডা বলা হচ্ছে, তাকে তখন ব্রিটিশ সাম্রাজ্য রাজনৈতিকভাবে এতটাই বিপজ্জনক মনে করেছিল যে তার আন্দোলন ঠেকাতে তাকে গ্রেফতার করা হয়েছিল। হলওয়েল মনুমেন্টের বিরুদ্ধে আন্দোলন, ঔপনিবেশিক ইতিহাসের বিরুদ্ধে সরাসরি লড়াই। কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা হলওয়েল মনুমেন্ট ব্রিটিশদের তৈরি এমন এক ইতিহাসের প্রতীক ছিল, যেখানে অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল অফ ক্যালকাটার ঘটনাকে ব্যবহার করে ব্রিটিশ শাসনের নৈতিক শ্রেষ্ঠত্বের একটি বয়ান তৈরি করা হয়েছিল। সুভাষচন্দ্র সেই স্মৃতিস্তম্ভ সরানোর দাবিতে আন্দোলন গড়ে তোলেন। এটি শুধু একটি মূর্তি বা স্মৃতিস্তম্ভ সরানোর দাবি ছিল না, এর মধ্যে ছিল প্রশ্ন। ভারতের মাটিতে
ভারতীয়দের ইতিহাস কে লিখবে, ঔপনিবেশিক শাসক নাকি ভারতীয়রা নিজেরাই? 1940 সালের জুলাইয়ে ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করে। 7 দিনের অনশনের পর তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়। আজ তাই কেউ যদি নেতাজির মূর্তি ভাঙাকে বা তাকে অপমান করাকে স্বাভাবিক বলে দেখেন, ইতিহাসের একটি প্রশ্ন তার সামনে রাখা যায়। যে মানুষটি ঔপনিবেশিক অপমানের প্রতীক সরানোর জন্য লড়েছিলেন, তার নিজের মূর্তি ভাঙা কি সত্যি ইতিহাসের প্রতি সম্মান? ব্রিটিশদের চোখে অপরাধী হয়ে উঠেও দেশ ছাড়েননি, বরং স্বাধীনতার লড়াইকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেলেন। গৃহবন্দী হওয়ার পরও সুভাষচন্দ্র বসু থেমে থাকেননি। 1941 সালের জানুয়ারিতে ব্রিটিশ নজরদারি এড়িয়ে তিনি কলকাতার বাড়ি থেকে বেরিয়ে যান এবং দীর্ঘ ও বিপজ্জনক পথ পেরিয়ে বিদেশে পৌঁছন। এরপর তার লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সমর্থন আদায় করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিকে কাজে লাগিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ের নতুন পথ খুঁজছিলেন তিনি। পরবর্তীতে তিনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন এবং স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের ডাক দেন। তার এই কৌশল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক অবশ্যই রয়েছে, বিশেষত অক্ষশক্তির সঙ্গে তার সম্পর্ক নিয়ে। কিন্তু একটি বিষয়ে অস্বীকার করার উপায় নেই, তিনি ব্রিটিশ সাম্রাজ্যের কাছে আত্মসমর্পণ করেননি। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা নেতাজি গুন্ডা ছিলেন কিনা সেটা নয়, প্রশ্নটা বরং হওয়া উচিত ব্রিটিশদের চোখে যে মানুষটা এতটা বিপজ্জনক ছিলেন তাকে আজ আমরা কোন চোখে দেখছি? যে মানুষকে ব্রিটিশ সরকার কারাগারে বন্দি করেছে, নজরদারি করেছে, যার আন্দোলন ঠেকাতে প্রশাসনকে বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে, সেই মানুষকে আজ গুন্ডা বলার আগে ইতিহাসটা একবার পড়ে দেখা জরুরি। কারণ নেতাজি নিখুঁত ছিলেন এমন দাবি ইতিহাস করে না। তার রাজনৈতিক সিদ্ধান্ত, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তির সঙ্গে সহযোগিতা নিয়ে কঠিন প্রশ্ন তোলা যায় এবং তোলাও উচিত। কিন্তু ইতিহাসকে প্রশ্ন করা আর ইতিহাসের চরিত্রকে অপমান করা এই দুটো এক জিনিস নয়। আর বাঙালির কাছে হয়তো সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, যে মানুষটি ব্রিটিশদের চোখে বিপজ্জনক ছিলেন, তিনি কি আজ আমাদের চোখে এতটাই তুচ্ছ হয়ে গেলেন যে তাকে অপমান করলেও আমরা চুপ করে থাকবো?